তোমরা যারা এর আগের পার্টটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টের লিঙ্কে যেয়ে দেখে আসতে পারো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওর এক্সপ্লেনেশন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় সুয়ান যে জ্ঞান ফিরে এসেছে। এতে লিটল সিক্স তাকে হাত মোছার জন্য একটি কাপড় দেয়, কিন্তু সেটি গরম হওয়ার কারণে সুয়ানজির হাতে ছ্যাঁকা লাগে। এতে লিটল সিক্স খুশি হয়ে বলে, তার মানে তোমার সিক্স সেন্স ফেরত এসে গেছে। এরপর রুও ইউ সুয়ানজিকে জিজ্ঞাসা করে, তুমি গড অফ অর এটার ব্যাপারে কি তুমি জানো? এতে সুয়ানজি বলে, আমি এসব বিষয়ে কথা বলতে চাই না। আমি আমার পাস্ট গড অফ অর ও হ্যাভেনকে ঘৃণা করি, তাই আমি এসব বিষয়ে একদমই কথা বলতে চাই না। লিটল সিক্স তখন জিজ্ঞাসা করে, তুমি কি সিফ্যাংয়ের পাস্ট সম্পর্কে কিছু জানো? এতে সুয়ানজি বলে, না, আমি ওই আয়নার ভিতরে শুধু আমার পাস্টটি দেখতে পেয়েছি। এতে ব্রাদার লিউ বলে, তুমি তোমার পাস্টটি তো দেখতে পাবে, তুমি তো আর সিফ্যাংকে ভালোবাসো না, তাই সিফ্যাং তোমার জীবনে কোনো ইম্পর্টেন্টও রাখে না। আমি পাগল ছিলাম যে তোমাকে আর সিফ্যাংকে এক করতে চাইতাম, কিন্তু এখন সিফ্যাং অনেক দূরে চলে যাচ্ছে তোমাকে ছেড়ে। এতে সুয়ানজি জিজ্ঞাসা করে, সিফ্যাং কোথায়? ব্রাদার লিউ বলে, আমি কেন তোমাকে সিফ্যাং কোথায় এটা বলতে যাব, আর তুমি সিফ্যাংকে একা ছেড়ে দাও। কিন্তু সুয়ানজি কারোর কথা না শুনে তাড়াতাড়ি সিফ্যাংকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয় যে একটি নদীর পাশে দাঁড়িয়ে তার আর সুয়ানজির পাস্টের কথা মনে করে অনেক স্যাড হচ্ছিল। সুয়ানজি অন্যদিকে সিফ্যাংকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল। তখনই সে সেই নদীর কাছে চলে আসে আর সিফ্যাংকে খুঁজে পেয়ে যায়। সুয়ানজি সিফ্যাংকে দেখে তাড়াতাড়ি গিয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে ছেড়ে যেতে নিষেধ করে। সুয়ানজি বলে, আগে কি হয়েছে সে ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু এখন আমি আমার সিক্স সেন্স ফেরত পেয়ে গেছি আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। কিন্তু সিফ্যাং সুয়ানজির হাত ছাড়িয়ে চলে যেতে থাকে। এতে সুয়ানজি গিয়ে সিফ্যাংকে কিস করে দেয়। এরপর সুয়ানজি ভাবে সিফ্যাং হয়তো এরপরও চলে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সিফ্যাংও তাকে আবার কিস করে। সুয়ানজি তারপর বলে, এখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এতে সিফ্যাং বলে, আমি কখন বললাম যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তো এখানে পদ্ম ফুল নিতে এসেছিলাম। এতে সুয়ানজি বলে, তাহলে তুমি আমাকে এতক্ষণ বললে না কেন? সিফ্যাং তখন বলে, কেন, তোমার কি রিগ্রেট হচ্ছে যে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করে দিয়েছ? কিন্তু আমি আমার দাবি ছাড়বো না। এখানে সবাই সাক্ষী আছে, তুমি সবার সামনে আমাকে প্রপোজ করেছো, তাই তোমাকে আমার বিয়ে করতেই হবে। এতে সুয়ানজি বলে, তুমি দিন দিন নটি হয়ে যাচ্ছ। সিফ্যাং তখন সুয়ানজিকে জড়িয়ে ধরে। দূর থেকে সব ইউরান দেখতে পাচ্ছিল। সিফ্যাং তারপর সবার সামনে সুয়ানজিকে কোলে তুলে নেয়। এটা দেখে ইউরান তো আর নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না। সিফ্যাং সুয়ানজিকে কোলে করে নিয়ে যেতে থাকে। সিফ্যাংয়ের কোলে সুয়ানজিকে দেখে এদের রিয়াকশনটা কিছুটা এমন ছিল, এরা ভাবছিল সুয়ানজিকে সান্ত্বনা দেবে, কিন্তু এখানে তো উল্টোই হয়ে গেছে। এরপর রুও ইউ ও লিটল সিক্স বসে সিফ্যাং ও সুয়ানজির সম্পর্কের বিষয়ে কথা বলছিল। তখন ইউরান রাগ করতে করতে সেখান থেকে যাচ্ছিল। রুও ইউ এটা দেখে ফেলে আর তার পিছন পিছন যায়। রুও ইউ দেখতে পায় ইউরান রাগ করে একটি পাত্রের মধ্যে বসে আছে। তখন সে জিজ্ঞাসা করে, এখন তোমার রাগের কারণটা কি আমি জানতে পারি? এতে ইউরান বলে, সিফ্যাং আমার কোনো কথাই শোনে না, সে আমাকে ছেড়ে আবার ওই সুয়ানজির কাছে চলে গেছে। আমি ঠিক করেছি 500 বছর আমি এখানেই থাকবো, এখান থেকে আর বেরোবো না। রুও ইউ ইউরানের এমন কথা শুনে হাসতে থাকে। অন্যদিকে সন্ধ্যাবেলার দিকে আমাদেরকে সুয়ানজি ও সিফ্যাংকে দেখানো হয়, যারা চিহি ফেস্টিভ্যালে এসেছিল। তখন তাদের কাছে একটি মেয়ে আসে আর বলে 2টি পুতুল কিনতে আর এখান থেকে উইশ চাইতে, এটা এই ফেস্টিভ্যালের ঐতিহ্য। তখন সিফ্যাং সেই পুতুল কিনতে চাইলে সুয়ানজি বলে, আমি এই পুতুলটি কিনতে চাই, তোমার কেনার দরকার নেই, ধরে নাও এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। তখন সুয়ানজি নিজের টাকা দিয়ে সেই পুতুল 2টি কিনে নেয়। এরপর সুয়ানজি বলে, আমি তো তোমাকে গিফট দিলাম, এবার তুমি আমাকে গিফট দাও। আমি তোমার কাছে গিফট স্বরূপ তোমার মায়ের হেয়ার পিনটি চাই। এতে সিফ্যাং খুশি হয়ে তার মায়ের হেয়ার পিনটি সুয়ানজির মাথায় পরিয়ে দেয়। তারপর তারা সেই পুতুলটি ব্রিজের সাথে বেঁধে উইশ চায়। উইশ চাওয়া হয়ে গেলে তারা সেখান থেকে চলে যায়।
এরপর মারমেন ফ্যাংরো বলে সে ভেবেছিল ফক্স ডেমনের আত্মা সেখান থেকে বেরিয়ে এসেছে, কিন্তু না, ফক্স ডেমনের আত্মা এখনও সেই জাদুর আয়নার ভিতরে রয়ে গেছে। এতে সুয়ানজি বলে সিফ্যাং যখন বেরিয়ে এসেছে তখন তো ফক্স ডেমনেরও বেরিয়ে আসার কথা। তখন মারমেন ফ্যাংরো বলে সে হয়তো নিচে থেকেই বের হতে চাচ্ছে না, সে নিশ্চয়ই তার পাস্ট বদলানোর চেষ্টা করছে, যার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এতে সুয়ানজি বলে তাহলে আমি সেই জাদুর আয়নার ভিতরে যাব আর ফক্স ডেমনকে বাইরে নিয়ে আসবো। এতে সিফ্যাং বলে তুমি যদি যাও তাহলে আমিও তোমার সাথে যাব। মারমেন ফ্যাংরো তখন তাদের দুইজনকেই সেই জাদুর আয়নার ভিতরে পাঠিয়ে দেয়। সুয়ানজি ও সিফ্যাং সেখানে গিয়ে সেই জাদুর আয়নার ভিতরে উজি কিউ ও তার বন্ধু ইউয়ানলাংকে দেখতে পায়। তারা ইউয়ানলাংয়ের মুখ দেখতে পায় না, কিন্তু তার মুখ আমাদেরকে দেখানো হয়, যে আসলে ছিল ফুইউ আইল্যান্ডের মাস্টার অর্থাৎ ডেমন কিং। এ থেকেই আমরা বুঝতে পারি উজি কিউর বন্ধু আসলে ডেমন কিং। ডেমন কিং তাকে যুদ্ধের জন্য তাকে সাহায্য করতে বলে, এতে উজি কিউ রাজি হয়ে যায়, কিন্তু ফক্স ডেমন পরে উজি কিউকে ডেমন কিং এর কথায় আসতে নিষেধ করে আর বলে সে যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু উজি কিউ উল্টো ফক্স ডেমনের উপর অনেক রাগ দেখায় আর বলে তুমি একটুও সুন্দর নও আর আমার সুন্দর মহিলা পছন্দ, তোমার সাথে থেকে থেকে আমি বোর হয়ে গেছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। এতে ফক্স ডেমন বলে আমি একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসব না, এর জন্য তুমি রিগ্রেট করবে না তো? এতে উজি কিউ বলে আমার কোনো রিগ্রেট হবে না, তুমি গেলেই আমি এখান থেকে বাঁচি। ফক্স ডেমন তখন সেখান থেকে চলে যায়। আমরা তখন সেখানে ফক্স ডেমনের আত্মাকে দেখতে পাই। তার আত্মা গিয়ে উজি কিউকে আটকানোর চেষ্টা করে যাতে সে যুদ্ধে না যায়, কিন্তু উজি কিউ যুদ্ধে চলে যায়। এতে ফক্স ডেমন উত্তেজিত হয়ে টাইম আবার পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে সে উজি কিউকে বাঁচাতে পারে, কিন্তু সুয়ানজি ও সিফ্যাং তাকে এটা করতে দেখে আটকাতে যায়, কিন্তু ফক্স ডেমন সুয়ানজিকে ধাক্কা মেরে দেয়। এতে সুয়ানজি ফক্স ডেমনকে বোঝায় যে এভাবে তার প্রাণ যেতে পারে, বরং সে তাকে কথা দিচ্ছে এখান থেকে বের হবার পর সে নিজে উজি কিউকে ছাড়ানোর জন্য সাহায্য করবে। ফক্স ডেমন এটা শুনে ইমোশনাল হয়ে যায় আর সুয়ানজিকে জড়িয়ে ধরে। এরপর তারা তিনজন সেই আয়নার ভিতর থেকে বেরিয়ে আসে। ফক্স ডেমন মারমেন ফ্যাংরোকে জিজ্ঞাসা করে মাউন্ট বুঝাও যাওয়ার রাস্তা কোথায়। এতে মারমেন ফ্যাংরো বলে মাউন্ট বুঝাও তো হিউম্যান রিয়েলমে নেই, মাউন্ট বুঝাও যেতে হলে আমাকে প্রথমে কিছু জিনিস তৈরি করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। এরপর আমাদেরকে ব্রাদার লিউকে দেখানো হয়, যার সাথে একটি ডেমন দেখা করতে এসেছিল। ডেমনটি বলে এবার তো তুমি গড অফ ওয়ারকে নিজের মেমোরি ফিরিয়ে দিতে পারোনি, কিন্তু ডেমন কিং তোমাকে আরেকটি সুযোগ দিয়েছে। ডেমন কিং বলেছে তোমাকে সিফ্যাংকে মেরে ফেলতে হবে, যার জন্য সুয়ানজি রেগে গিয়ে নিজের আসল ফার্মে চলে আসবে। কিন্তু ব্রাদার লিউ এতে রাজি হয় না, কারণ সে সিফ্যাংকে অনেক বেশি ভালোবাসতো। এতে ডেমনটি ব্রাদার লিউর উপর হামলা করে দেয়। তখনই সেখানে সবাই চলে আসে আর ব্রাদার লিউকে বাঁচিয়ে নেয়। ডেমনটি সুয়ানজিকে দেখে বলে তাহলে গড অফ ওয়ার তুমি? এতে সিফ্যাং বলে তুমি কি করে জানলে সুয়ানজি গড অফ ওয়ার? ডেমনটি বলে তোমাদের আগে থেকেই আমরা জানি যে সুয়ানজি হলো গড অফ ওয়ার, আর এটা মিস্টার লিউই আমাদেরকে বলেছে। ডেমনটি তখন সুয়ানজির উপর হামলা করে দেয়। তখনই সেখানে ফক্স ডেমন চলে আসে আর সুয়ানজিকে বাঁচিয়ে নেয়। এতে ওই ডেমনটি বলে বুড়ি ফক্স ডেমন তুমি এখানে কেন এসেছো? ফক্স ডেমন তো এটা শুনে অনেক রেগে যায় আর বলে তুমি আমাকে বুড়ি বললে। এটা বলেই সে সেই ডেমনটিকে মেরে ফেলে। ডেমনটি মরে যাওয়ার পর একটি মাছে পরিণত হয়। ফক্স ডেমন এটা দেখে বলে আচ্ছা তুমি একটি বুড়ো মাছ ডেমন। ফক্স ডেমন তখন সুয়ানজিকে বলে আচ্ছা তাহলে তুমি গড অফ ওয়ার, কিন্তু তুমি একটু সুন্দর দেখতে না। পরে সবাই মিলে ব্রাদার লিউকে ক্ষমা করে দেয়, কারণ এতে ব্রাদার লিউর কোনো দোষ ছিল না, সে ইউয়ারের জন্যই সব করেছিল। ফক্স ডেমন তখন সুয়ানজিকে বলে তুমি গড অফ ওয়ার কিন্তু বেশি সুন্দর দেখতে না, হ্যাভেন রিয়ালমের লোকেরা কি অন্ধ ছিল যে তোমাকে সবচেয়ে সুন্দর বলতো? এতে রুইউ বলে তুমি সুয়ানজিকে এভাবে বলছো কেন, তোমার আবার কি হলো? এতে মারমেন ফ্যাংরো হেসে বলে যখন উজি কিউ গড অফ ওয়ারের সাথে যুদ্ধ করতে হ্যাভেন রিয়ালমে গিয়েছিল তখন এমন একটি রোমান্স ফেলা হয়েছিল যে
উজিকিউ নাকি প্রথম দেখায় গড অফ ওয়ারকে ভালোবেসে ফেলেছে। এরপর মারম্যান ফ্যাংরো বলে মাউন্ট বুঝাও যাওয়ার জন্য তোমাদেরকে সোজা পশ্চিমে চিংমু টাউনে যেতে হবে। মারম্যান ফ্যাংরো তখন তাদেরকে বার্থ ক্যান্ডেল দেয়, যেগুলো জ্বালালে তারা মাউন্ট বুঝাওয়ের রাস্তা খুঁজে পাবে। মারম্যান ফ্যাংরো তাদেরকে কিছু ব্রেসলেট দেয়, যেটা শো করবে যে ক্যান্ডেলগুলো কতক্ষণ জ্বলবে। এরপর তারা সবাই মিলে মাউন্ট বুঝাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তারা ব্রাদার লিউকে তাদের সাথে নেয় না, কারণ ব্রাদার লিউ অনেকটা আহত ছিল। অন্যদিকে মাস্টার হাওচান সেখানে এসে আয়নার টুকরো খুঁজে পায়। এতে সে বলে তাহলে আমার আসতে দেরি হয়ে গেছে, সুয়ানজি নিজের 6 সেন্স রিকভার করে ফেলেছে। অন্যদিকে লর্ড ফ্লাইং স্নেক হাওচানের অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আমাকে গড অফ ওয়ারের স্টোরি বলো, না হলে আমি তোমার পুরো লাইব্রেরি জ্বালিয়ে দেব। এতে ভয় পেয়ে হাওচানের অ্যাসিস্ট্যান্ট স্টোরি বলার জন্য রাজি হয়ে যায়। হাওচানের অ্যাসিস্ট্যান্ট স্টোরি বলা শুরু করে যে কিং বাইলিং ও গড অফ ওয়ার একে অপরকে অনেক পছন্দ করত, কিন্তু কিছু কারণের জন্য কিং বাইলিংকে অন্য একজনকে বিয়ে করতে হয়। এরপর গড অফ ওয়ার চায় ডেমনদের সাথে যুদ্ধ করতে, কিন্তু সে ফিরে আসলে অনেক অদ্ভুত আচরণ করতে থাকে আর পুরো হ্যাভেন ধ্বংস করে দিতে চায়। তাই কিং বাইলিংয়ের রানী তাকে শাস্তি দিতে চায়, কিন্তু কিং বাইলিং চাইতো না যে গড অফ ওয়ারকে শাস্তি দেওয়া হোক। এজন্য জেড এম্পায়ার গড অফ ওয়ারকে পৃথিবীতে শাস্তিস্বরূপ পাঠিয়ে দেয়, কিন্তু তার 9টি জন্ম অনেক খারাপ ছিল। তাই এই 10ম জন্মে কিং বাইলিং নিজে থেকে গিয়েছে সুয়ানজিকে হেল্প করার জন্য, যাতে এই জন্মটি তার ভালো হয়। এরপর আমাদেরকে হাওচেনকে দেখানো হয়, যে সেই পুতুলগুলো দেখতে পায় যেগুলো সুয়ানজি ও সিফ্যাং সেই ব্রিজে বেঁধেছিল। আমরা সবাইকে ঘুমিয়ে থাকতে দেখি, কারণ তারা অনেক ক্লান্ত হয়ে গেছিল মাউন্ট বুঝাও খুঁজতে খুঁজতে। কিন্তু সুয়ানজি ও সিফ্যাং তাদের মতো ঘুমায় না, তারা নিজেদের মধ্যে অনেক সুন্দর একটি মুহূর্ত স্পেন্ড করে। পরে তারা সেভাবেই একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফক্স ডেমন সবাইকে বলে মাউন্ট বুঝাওয়ের দরজা শুধুমাত্র পূর্ণিমার চাঁদের আলোতেই খোলা হয়, আর আজ হলো পূর্ণিমার রাত, তাই তোমরা সবাই রেডি থেকো, আমাদের আজকে মাউন্ট বুঝাওয়ে প্রবেশ করতে হবে। পরের দিনে আমাদেরকে লিটল সিক্সকে দেখানো হয়, যে লিংলং এর কথা ভাবছিল সেই ছুরিটা নিয়ে, যে ছুরিটি সে লিংলংকে দিয়েছিল। পরে লিটল সিক্সের কাছে সুয়ানজির বাবা আসে আর বলে তুমি আমাদেরকে লুকিয়ে এখানে এসেছো, তুমি কি আমাকে নিজের মাস্টার হিসেবে মানো না? এতে লিটল সিক্স তার মাস্টারের কাছে ক্ষমা চায় আর বলে আমি এখানে লিংলংকে বাঁচাতে এসেছি। সুয়ানজির বাবা বলে তুমি যে আমাকে মাস্টার হিসেবে মানো এটা প্রমাণ করতে আমি তোমাকে একটি মিশন দেব, এটা তোমাকে কমপ্লিট করতে হবে, কিন্তু এই মিশনটির ব্যাপারে আমাদেরকে এখন জানানো হয় না। রুও ইউ এটি দূর থেকে শুনে ফেলে। পরে তারা সবাই প্ল্যান মাফিক সেই মাউন্ট বুঝাওয়ের দরজার কাছে চলে আসে। এরপর ফক্স ডেমন একে একে সবার বার্থ ক্যান্ডেল জ্বালায়। তারপর লিটল সিক্স বলে এই ক্যান্ডেলগুলো বেশিক্ষণ জ্বলবে না, তাই আমাদেরকে সময় মতো ওখানে গিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে হবে। তাই লিটল সিক্স ফক্স ডেমনকে বলে তুমি ওখানে গিয়ে উজিকিউকে খুঁজবে, আর আমরা খুঁজতে যাব লিংলংয়ের স্পিরিটকে। তখনই আবার এখানে এরা চলে আসে আর লিটল সিক্স ও সুয়ানজিকে ফিরে আসতে বলে, কিন্তু সুয়ানজি বলে তার কাছে এখন লিংলংকে বাঁচানোটাই ইম্পর্টেন্ট, তাই সে এখন কারোর কথা শুনবে না। এটা বলে সে মাউন্ট বুঝাওয়ের দরজায় প্রবেশ করে দেয়। এরপর তারা সবাই মিলে মাউন্ট বুঝাওতে ঢুকে পড়ে, কিন্তু তাদেরকে এখনো স্কাই হল খুঁজে বের করতে হবে। ফক্স ডেমন যায় উজিকিউকে খুঁজতে। সে একটি ব্রিজ পাড়িয়ে উজিকিউর নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখনই উজিকিউ তার নাম শুনে অনেক উত্তেজিত হয়ে পড়ে। তখন সেখানে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। এই আলোতে ফক্স ডেমন বুঝে যায় উজিকিউ কোথায় আছে, তাই সে তাড়াতাড়ি উজিকিউর কাছে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা উজিকিউ তাকে চিনতে পারে না। ফক্স ডেমন উজিকিউকে অনেকভাবে মনে করানোর চেষ্টা করে, কিন্তু তখনই ফক্স ডেমনের কিছু একটা হতে থাকে আর সে আপনা আপনি উড়ে যেতে থাকে। যাওয়ার আগে সে উজিকিউকে নিজের কিছু পশম দিয়ে যায়। উজিকিউ এটা দেখে ভাবতে থাকে।
তখন আমাদেরকে বাইরে দেখানো হয়, যেখানে ফক্স ডেমনের বার্ড ক্যান্ডেলটি ডেমন কিং ইচ্ছা করে নিভিয়ে দেয়। ফক্স ডেমনকে এভাবে উড়ে যেতে দেখে সুয়ানজি নিজের পাওয়ার দিয়ে ফক্স ডেমনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ফক্স ডেমন তাকে এটা করতে নিষেধ করে আর বলে এখানে পাওয়ার ইউজ করো না, তাহলে গার্ডরা আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে ফেলবে। পরে ফক্স ডেমন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সেখান থেকে উড়ে চলে যেতে থাকে। তখনই সেখানে দুটি গার্ড চলে আসে, কারণ সুয়ানজি নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করেছিল। তারা তাদের উপর আক্রমণ করে, কিন্তু সুয়ানজি নিজের দ্বিগুণ তলোয়ার বের করে তাদের সাথে লড়াই করতে থাকে। গার্ড দুটি দ্বিগুণ তলোয়ার দেখে বুঝে যায় সুয়ানজি হলো গড অফ ওয়ার, তাই তারা সেখান থেকে চলে যায়। পরে সুয়ানজি ফক্স ডেমনের জামার একটি টুকরো খুঁজে পায়, এতে তারা ভাবে ফক্স ডেমন হয়তো মারা গেছে। সুয়ানজি তখন বলে সে ফক্স ডেমনকে যা কথা দিয়েছিল তা অবশ্যই পূরণ করবে, সে ওজিকিউকে মুক্ত করবে। তখন তারা দেখতে পায় তাদের হাতে সময় খুবই কম আছে, তাই তারা স্কাই হল খুঁজে বের করার উদ্দেশ্যে আবারও যেতে থাকে। তখন আমাদেরকে ফক্স ডেমনকে দেখানো হয় যে এখনও বেঁচে ছিল। তখন ফক্স ডেমনের কাছে ডেমন কিং আসে। ডেমন কিং এসে ফক্স ডেমনকে একটি জারের মধ্যে ভরে, তখন সেখানে হাওচান চলে আসে। হাওচান বুঝতে পারে এখানে সে ব্যতীত অন্য কেউ আছে, তাই সে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে ডেমন কিংকে বের করে নিয়ে আসে। কিন্তু হিউম্যান বডিতে থাকার কারণে সে ডেমন কিংয়ের সাথে পেরে ওঠে না, তাই সে ডেমন কিংয়ের মুখও দেখতে পারে না, কারণ ডেমন কিংয়ের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। ডেমন কিং তখন হাওচানকে আহত করে সেখান থেকে চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে সেখানে ডেমন কিংয়ের একটি জিনিস পড়ে যায়, যেটি হাওচান খুঁজে পায়। পরে আমাদেরকে সুয়ানজিদের দেখানো হয়, যারা একটি জায়গায় এসে লিংলংকে দেখতে পায়। লিংলংকে দেখে সুয়ানজি অনেক খুশি হয়ে যায়, কিন্তু লিংলং তো তাদেরকে চিনত না, তাই সে অদ্ভুত ব্যবহার করতে থাকে তাদের সাথে। লিটল সিক্স লিংলংকে বোঝাতে গেলে লিংলং উল্টো লিটল সিক্সের গলায় ছুরি ধরে। সেই সুযোগে সিফ্যাং তাকে ধরে ফেলে। তারা সবাই লিংলং এর সাথে কথা বলে জানতে পারে সে আসল লিংলং নয়। তখন লিটল সিক্স গিয়ে লিংলং এর হাত দেখতে থাকে, যেখানে কোনো তিল ছিল না, কারণ লিংলং এর হাতে একটি তিল ছিল। পরে লিংলংকে তারা স্কাই হলের ভিতরে নিয়ে যেতে বলে, এতে লিংলং তাদেরকে ইউআর এর কাছে নিয়ে যায়। তারা ইউআরকে ভয় পেতে নিষেধ করে আর বলে আমরা খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে মুক্ত করতে আসব। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। পরে তারা একটি জায়গায় যায় যেখানে অনেকগুলো শিশি ছিল। তারা এটা বুঝতে পারে না এর মধ্যে লিংলং এর স্পিরিট কোনটায়, তাই তারা সব বোতলগুলো নিয়ে নেয়। এরপর সবাই যখন সেখান থেকে যেতে যাবে তখনই ডেমন গার্ডরা তাদের উপর হামলা করে দেয়। তখন সেখানে উতঙ্গ চলে আসে আর সে একটি বোতল দেখিয়ে বলে লিংলং এর স্পিরিট তো এর মধ্যে আছে। উতং তখন সবাইকে দেখানোর জন্য সবার সামনে লিংলংকে কিস করে দেয়। এতে লিটল সিক্স বলে এটা তো নকল লিংলং, আসল লিংলং তো আর নয়, তুমি একটি নির্লজ্জ, তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা আসলে ভালোবাসা নয়। উতং তখন হাসতে থাকে আর লিংলং এর স্পিরিট দেখিয়ে বলে তুমি কি লিংলং এর স্পিরিট ফেরত চাও না, তাহলে এই বাজে বকা বন্ধ করো। তখন তারা সবাই দেখতে পায় তাদের হাতে সময় খুবই কম আছে। উতংও এটা বুঝে যায় তাদের হাতে বেশি সময় নেই, তাই সে ডেমন সৈন্যদের তাদের উপর হামলা করতে বলে। তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে হাওচানকে দেখানো হয় যে মাউন্ট বুজারের দরজাটি খোলার চেষ্টা করছিল, কারণ ওই মোমবাতিগুলো খুব তাড়াতাড়ি নিভে যেতে চলেছিল। আর যদি মোমবাতিগুলো নিভে যায় তাহলে তাদের ওই মাউন্ট বুজারে থাকা অনেক বেশি ক্ষতিকর হবে, এমনকি এতে তাদের প্রাণও যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু হাওচান অনেক চেষ্টা করার পরও দরজাটি খুলতে পারে না। অন্যদিকে এরা সবাই ডেমনদের সাথে যুদ্ধে পেরে ওঠে না, সবাই অনেক আহত হয়ে যায়। তখন লিটল সিক্স আর কোনো উপায় না পেয়ে লিংলংকে বাঁচানোর জন্য উতংয়ের কাছে যায় আর বলে আমি তোমার গোলাম হয়ে থাকব, তুমি শুধু লিংলংয়ের স্পিরিটকে ফেরত দাও। এতে উতং প্রথমে নকল লিংলংকে বলে তুমি যে লিটল সিক্সকে মেরে ফেলো। এতে নকল লিংলং লিটল সিক্সকে মারতেই যাবে, তখনই উতং আবার তাকে থামিয়ে দেয়। উতং বলে আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই, কিন্তু তোমাকে এর জন্য একটি পরীক্ষা দিতে হবে।
তুমি যদি এই পরীক্ষায় পাশ করো তাহলেই বুঝবো তুমি আমার গোলাম হওয়ার যোগ্য। উতং তখন সেখানে লিটল সিক্সের সেকেন্ড সিনিয়রকে নিয়ে আসে আর লিটল সিক্সকে বলে তুমি যদি তাকে মারতে পারো তাহলেই আমি তোমার শর্তে রাজি হব। এতে লিটল সিক্স তার সেকেন্ড সিনিয়রের হাত কেটে ফেলে। লিটল সিক্স তখন বলে আমি তাকে মারতে পারবো না, কিন্তু তার হাত তো কেটে ফেলেছি, এবার আমি নিজের সেক্টে ফেরতও যেতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, যদি তুমি লিংলং এর স্পিরিটকে ফেরত দাও তাহলে আমি তোমার সাথে কোনো সময় বিশ্বাসঘাতকতা করব না। উতং তখন লিটল সিক্সকে লিংলং এর স্পিরিটকে ফেরত দিয়ে দেয়, কিন্তু সিফ্যাং তখন দেখতে পায় উতং নিজের কাছে লিংলং এর স্পিরিটটি লুকিয়ে রেখেছে। এতে সে বুঝতে পারে উতং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাই সে সুযোগ বুঝে উতং এর কাছ থেকে লিংলং এর স্পিরিটটি ফেরত নিয়ে নেয়। উতং তখন হাসে আর বলে লিংলং এর স্পিরিটকে তো নিয়ে নিয়েছো, কিন্তু এখান থেকে বের হবে কি করে? তোমাদের বাট ক্যান্ডেল ওদিকে নিভে গেছে, আর মর্টালরা এই মাউন্ট বোঝায়ে থাকতে পারে না, তাই তোমরা এখানে পচেই মরো। রুইও তখন বলে আমি এখানে মরতে চাই না, তুমি আমাকেও নিজের ক্লানে সামিল করে নাও। এতে উতং বলে তাহলে তো তোমাকেও পরীক্ষা দিতে হবে, তুমি তাদেরকে মেরে ফেলো। রুইউ বাঁচার জন্য সুয়ানজিকে মারতে চায়, কিন্তু সামনে তখন সিফ্যাং চলে আসে আর ছুরি লাগে সিফ্যাংয়ের। সুয়ানজি তখন সিফ্যাংয়ের এই অবস্থা দেখে অনেক বেশি রেগে যায়, আর তার মধ্যে গড অফ অরের শক্তি আবারও জাগ্রত হতে থাকে। অন্যদিকে হাওচান নিজের সমস্ত শক্তি দিয়ে সেই গেটটি খুলে ফেলে। হাওচান গিয়ে সুয়ানজি ও সিফ্যাংকে সেখান থেকে নিয়ে আসে। সুয়ানজি ও সিফ্যাং সেখান থেকে বাইরে চলে আসে। সুয়ানজি তখন সিফ্যাংয়ের এই অবস্থা দেখে অনেক বেশি কান্না করতে থাকে। সিফ্যাং তখন অজ্ঞান হয়ে যায়। সুয়ানজি ভাবে সিফ্যাং হয়তো মারা গেছে। সিন এখানেই কাট হয়ে যায়। এরপরে আমাদেরকে আন্টি হুয়াংকে দেখানো হয়, যে সিফ্যাংকে হিল করার চেষ্টা করছিল, কিন্তু কোনো অবস্থাতেই সিফ্যাংয়ের অবস্থার উন্নতি হয় না। ইউরান তখন সুয়ানজির উপর অনেক রেগে যায় আর তাকে সিফ্যাংয়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। ইউরান বলে তোমার জন্যই সিফ্যাংয়ের আজকে এই অবস্থা, তোমাকে বাঁচাতে গিয়েই সিফ্যাং আহত হয়েছে, তাই তুমি সিফ্যাংয়ের কাছে আসবে না। সুয়ানজি তখন বলে আমি সিফ্যাংকে বাঁচানোর জন্য ইয়াংশু টেকনিক ইউজ করব। সিফ্যাংয়ের বুকে ছুরি লেগেছে আর সেটা তার হৃৎপিণ্ডে গিয়ে ঢুকেছে, এটা তার হৃৎপিণ্ড ঠিক করতে সাহায্য করবে। কিন্তু হাওচান এটা শুনে সুয়ানজিকে সেই টেকনিক ইউজ করতে দিতে চায় না, আর সে বলে এই টেকনিক আমি ইউজ করব। তাই সে এই টেকনিক ইউজ করে সিফ্যাংকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সিফ্যাংয়ের উপর এই টেকনিকেরও কোনো প্রভাব পড়ে না, আর সিফ্যাংয়ের অবস্থা যেরকম ছিল সেরকমই থাকে। এরপর আমাদেরকে হাওচানকে দেখানো হয়, যে নিজের রুমে বসে অনেক বেশি রাগ করছিল, কারণ সুয়ানজি সিফ্যাংয়ের জন্য ইয়াংশু টেকনিক ইউজ করতে যাচ্ছিল। সে এটা জানতো ইয়াংশু টেকনিক ইউজ করলে কেউ জায়গায়ও মরে যেতে পারে। অন্যদিকে আমাদেরকে সুয়ানজিকে দেখানো হয়, যে সিফ্যাংয়ের কাছে বসে অনেক বেশি মন খারাপ করছিল। সুয়ানজি তখন সিফ্যাংকে মোটিভেট করার চেষ্টা করে আর বলে তুমি পারবে, তুমি ওঠো সিফ্যাং। এখন সিফ্যাংয়ের জন্য সুয়ানজি এত বেশি চিন্তা করছিল যে তার মধ্যে থাকা লাভ স্টোনটি জাগ্রত হয়ে যায়, যেটি হাওচান তাকে দিয়েছিল। সুয়ানজি সেটা সিফ্যাংকে খাওয়াতে যায়, কিন্তু সেটা সিফ্যাংয়ের মুখের সামনে গিয়েই থেমে যায়। এতে সুয়ানজি নিজের ঠোঁট দিয়ে সিফ্যাংকে সেটি খাইয়ে দেয়। হাওচান এটা দূর থেকে দেখে ফেলে আর তার অনেক বেশি রাগ হতে থাকে। এখন হাওচান এতটাই রেগে গিয়েছিল যে চারদিকে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। অন্যদিকে সুয়ানজি লিংলংয়ের স্পিরিট তার বাবাকে দেয়, এতে তার বাবা সেটি দেখে কেঁদে ফেলে। তার বাবা তখন লিটল সিক্সের কথা জিজ্ঞাসা করে, এতে সুয়ানজি বলে সে তো আপনার দেওয়া মিশনেই গেছে। এতে তার বাবা বলে আমি তো তাকে কোনো মিশন দেইনি। অন্যদিকে ইউরান সিফ্যাংয়ের কষ্ট আর দেখতে না পেরে তার ড্রাগন সেলটি খুলতে যায়, এতে সিফ্যাং তাকে আটকায়। ইউরান তখন বলে তুমি সুয়ানজির জন্য আর কত কি করবে, তুমি এটা ভেবেই ভয় পাচ্ছ যে সুয়ানজি জেনে যাবে তুমি একটি ডেমন। ইউরান তখন এক প্রকার জবরদস্তি করেই সিফ্যাংয়ের ড্রাগন সেলটি খুলে নেয়, কিন্তু তখন সিফ্যাংয়ের মাথায় ডেমনিক মার্ক শাইন করতে থাকে আর তার পেইন আরও বেশি হতে থাকে, কারণ সুয়ানজি তাকে যে লাভ স্টোনটি দিয়েছিল সেটি হ্যাভেনের ছিল
আর সিফ্যাং যেহেতু একজন ডেমন, তাই এটি তার উপর বিপরীত প্রভাব ফেলছিল। ইউরান এটা দেখে বলে, তোমাকে কিছু মর্টালের এনার্জি শুষে নিতে হবে, তাই আমি শিগগিরই কিছু মর্টাল খুঁজে আনছি। এটা বলে ইউরান সেখান থেকে চলে যায়। পরে সিফ্যাং উঠে নিচে ড্রাগন সিল লাগানোর চেষ্টা করে। তখনই সেখানে সুয়ানজি চলে আসে, আর সিফ্যাং নিচে ড্রাগন সিল লাগাতে পারে না। সিফ্যাং তখন ভয় পেয়ে যায়, কারণ তার মাথায় ডেমনিক মার্ক শাইন করছিল, যেটি সুয়ানজি দেখে ফেললে বুঝে যাবে যে সিফ্যাং একজন ডেমন। তখন সেখানে ডেমনিক বেলও বাজতে থাকে। এই জন্যই কথায় বলে, বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। সিফ্যাং তখন উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুয়ানজি ঘরের ভিতরে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ভাবে সিফ্যাংকে ডেমনরা ধরে নিয়ে গেছে। তাই তারা সবাই মিলে বের হয় সিফ্যাংকে খোঁজার জন্য। তারা তখন সিফ্যাংকে খুঁজে পেয়ে যায়। ততক্ষণে সিফ্যাং তার ড্রাগন সিল লাগিয়ে নিয়েছিল। তারা তখন সিফ্যাংকে ফিরিয়ে নিয়ে আসে। হাওচান তখন সিফ্যাংকে হিল করার চেষ্টা করে, কিন্তু হাওচান মনে মনে ভাবতে থাকে স্বর্গের লাভ অস্ত্র নিয়েও কেন সিফ্যাং এখনও সুস্থ হয়নি, তার অবস্থার একটুও পরিবর্তন হয়নি। তখন সিফ্যাংয়ের বডি থেকে কালো একটি ধোঁয়া বেরিয়ে হাওচানের বডিতে যেতে থাকে। হাওচান সেটা কিছুতে আটকাতে পারে না। তখনই সেখানে মারম্যান ফ্যাংরু ও ব্রাদার লিউ চলে আসে। মারম্যান ফ্যাংরু মুক্ত গিয়ে সিফ্যাংয়ের বডি থেকে সেই কালো ধোঁয়াগুলো শুষে নিতে থাকে। তখন হাওচান মারম্যান ফ্যাংরুকে দেখে ভাবে, এ তো হ্যাভেনের ফিজিশিয়ান ছিল, এ এখানে কি করছে। যাই হোক, মারম্যান ফ্যাংরু তারপর সঠিক চিকিৎসা করে সিফ্যাংয়ের ঘা সারিয়ে তোলে। ব্রাদার লিউ সিফ্যাংয়ের ড্রাগন সিলটি তার বালিশের তলায় রেখে দেয়, কারণ সিফ্যাং একজন ডেমন, আর সেই ড্রাগন সিলটি খুলে ফেললে সিফ্যাংয়ের ডেমনিক শক্তি জেগে ওঠে। এর কারণে সিফ্যাং একটু বেটার ফিল করবে। যাই হোক, মারম্যান ফ্যাংরুর চিকিৎসার ফলে সিফ্যাং আগের থেকে অনেকটা সুস্থ হয়ে যায়। এর জন্য বাইরে সবাই মারম্যান ফ্যাংরুর অনেক প্রশংসা করে। ফ্যাংরু তখন সিফ্যাংকে বাঁচানোর জন্য বলে যে ডেমনটি সিফ্যাংকে ধরে নিয়ে গেছিল সে তার বডিতে ডেমন পয়জন অ্যাড করে দিয়েছে, তাই সিফ্যাংয়ের বডি থেকে ওই কালো ধোঁয়াটি বের হচ্ছিল। তখন সুয়ানজি বলে, আমি কি সিফ্যাংকে দেখতে যেতে পারি? এতে ফ্যাংরু বলে, অবশ্যই। এতে ইউরানও তার পিছন পিছন যেতে চায়, কিন্তু লিউ তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার যাওয়ার কোনো দরকার নেই। সুয়ানজি যখন ভেতরে যায় তখন সিফ্যাং ঘুমাচ্ছিল। সুয়ানজি গিয়ে সিফ্যাংয়ের পাশে বসে বিভিন্ন কথা বলতে থাকে যে, সিফ্যাং তুমি কোনো চিন্তা করো না, আমি এখনকার চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে যাব, আর তোমাকে সবসময় প্রোটেক্ট করব। অন্যদিকে আমাদেরকে রুও ইউ ও লিটল সিক্সকে দেখানো হয়, যারা তখনও ডেমন ক্লানেই ছিল, কারণ উতং তাদের দুজনকেই তার ক্লানে সামিল করে নিয়েছে। লিটল সিক্স তখন রুয়োকে বলে, আমি তোমার কাছ থেকে কখনো এটা এক্সপেক্ট করিনি, তুমি সিফ্যাংকে কেন ছুরি মেরেছ। এতে রুয়ো বলে, তুমি চিন্তা করো না, সিফ্যাং এখন ঠিক আছে, সিফ্যাং এত সহজে মরতে পারে না। লিটল সিক্স তখন জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি নিজে বাঁচার জন্য এটা করেছো, না এর পিছনে কোনো কারণ আছে। এতে রুয়ো বলে, তোমার মাস্টার তোমাকে একটি মিশন দিয়েছিল, আর আমি সেটি শুনে ফেলেছি, তাই আমি তোমাকে এখানে হেল্প করতে এসেছি। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে সুয়ানজির বাবা লিটল সিক্সকে যে টাস্কটি দিয়েছিল সেটি হলো, সে শুধু লিংলংকে বাঁচাতেই ডেমন ক্লানে যাবে না, বরং সেখানে গিয়ে তাকে স্পিরিচুয়াল কিও ফেরত আনতে হবে। তাহলেই সে বুঝবে লিটল সিক্স তাকে মাস্টার হিসেবে মানে। তাই মূলত লিটল সিক্স লিংলংয়ের স্পিরিট ফেরত পাওয়ার পরও এই ডেমন ক্ল্যান থেকে ফেরত যাচ্ছে না, আর রুয়োও তাকে হেল্প করার জন্য ডেমন ক্ল্যানে সামিল হয়েছে। অন্যদিকে আমাদেরকে ডেমন কিং ও এই ডেমনটিকে দেখানো হয়। এর কথা হয়তো তোমাদের অনেকে মনে নাও থাকতে পারে। এ হলো সেই ডেমনটি যে ফুয়ু আইল্যান্ডের রানীকে ভাসিয়েছিল। ডেমন কিং ওই ডেমনটিকে বলে, আমি উতংকে মাউন্ট বোঝাওয়ের দায়িত্ব দিয়ে খুব বড় একটি ভুল করেছি। সুয়ানজি নিজে ওখানে গিয়েছিল, আমরা চাইলেই সুয়ানজির মধ্যে গড অফ ওয়ারকে জাগিয়ে তুলতে পারতাম, কিন্তু উতংয়ের বোকামির জন্য এটা হলো না। এতে ওই ডেমনটি বলে, আপনি আমাকে আদেশ করুন, আমি এক্ষুনি উতংকে মেরে মাউন্ট বোঝাও আবার আমাদের কবজায় নিয়ে নিচ্ছি।
এতে ডেমন কিং বলে, বোকামো করো না। উতং একটি সাইকো, যে যখন তখন কারোর উপর হামলা করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো তার কাছে স্পিরিচুয়াল কি সহ ফ্লাইং ড্রাগন সিল আছে, সে সেটা নষ্ট করে দিতে পারে। ডেমন কিং তখন বলে, খুব শীঘ্রই এবছর আবারও ফ্লাওয়ার সেশন কম্পিটিশন আসতে চলেছে, আমাদের ওই দিনটি কাজে লাগাতে হবে আর শেষে স্পিরিচুয়াল কিটি নিয়ে আসতে হবে। আর আমি চাই ওই দিনই সুয়ানজির গড অফ অরকে জাগিয়ে তুলতে। এরপর আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয়, যার ঘুম ভাঙলে সে সুয়ানজিকে নিজের পাশে ঘুমিয়ে থাকতে দেখে। এতে সে সুয়ানজির হাতে হাত রাখে, তখনই সুয়ানজিরও ঘুম ভেঙে যায়। সুয়ানজি দেখে সিফ্যাংয়ের ঘুম ভেঙেছে, তাই সে সবাইকে খবর দিতে যেতে থাকে। কিন্তু সিফ্যাং তখন তার হাত টেনে ধরে আর তাকে তার কাছে নিয়ে আসে। সুয়ানজি তখন সিফ্যাংয়ের আঘাতের জায়গায় আলতোভাবে ছোঁয় আর বলে, তোমার কি এখনো ব্যথা করছে? এতে সিফ্যাং বলে, না, আমি এখন ঠিক আছি। সুয়ানজি তখন কান্না করতে থাকে। এতে সিফ্যাং বলে, তুমি কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে তোমার চোখ খরগোশের মতো লাল হয়ে গেছে। তুমি কি সত্যিই কাঁদছো নাকি নাকি মারম্যান ফ্যাংরোর মুক্ত দিয়ে কাঁদছো? এতে সুয়ানজি বলে, আমি সত্যিই কাঁদছি। প্রথমে আমি ভাবতাম কান্না করা খুবই মজার জিনিস, কিন্তু এখন বুঝতে পারছি এটা একদমই মজার নয়, বরং এখন আমার খুব খারাপ লাগছে। আর তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আমি আরও কান্না করব। এতে সিফ্যাং তখন সুয়ানজিকে নিজের বুকের উপর শুইয়ে দেয় আর বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। সুয়ানজি তখন সিফ্যাংয়ের বালিশের তলা থেকে তার ড্রাগন সিলটি খুঁজে পায়। এতে সিফ্যাং তো ভয় পেয়ে যায়। সে ভাবে সুয়ানজি হয়তো বুঝে যাবে সে একজন ডেমন, কিন্তু সুয়ানজি সেটা বুঝতে পারে না আর ভাবে হয়তো এটা কোনো মেডিসিন। সিফ্যাং তখন শান্তির নিঃশ্বাস ফেলে। তখনই সেখানে ব্রাদার লিউরা চলে আসে। তাদেরকে দেখে সুয়ানজি তাড়াতাড়ি সিফ্যাংয়ের উপর থেকে উঠে যায়। মারম্যান ফ্যাংরো তখন সিফ্যাংকে চেক করে আর বলে যে সিফ্যাং এখন সুস্থ আছে, কিন্তু তার একটু দেখাশোনা করার প্রয়োজন আছে। এতে সুয়ানজি তার বাবাকে বলে, আমি সিফ্যাংকে দেখাশোনা করে নেব, আপনি গিয়ে লিংলংয়ের স্পিরিটকে তার শরীরে ফেরত যাওয়ার ব্যবস্থা করুন। সুয়ানজির বাবা এরপর এখান থেকে চলে যায়। সুয়ানজি তখন সিফ্যাংয়ের কাছে যায়। ব্রাদার লিও এসে বলে, তোমার ফাদার ফাইনালি চলে গেছে, এখন তো আমার মেয়েকে বের করো। এতে সুয়ানজি তখন ইউয়ারকে বের করে। ব্রাদার লিও ইউয়ারের কাছে যেতে গেলে ইউয়ার তার কাছে পালাতে থাকে। এতে ব্রাদার লিও বলে, তুমি আমার থেকে পালাচ্ছ কেন? তোমার কি এখনো মনে হয় আমি কোনো ভালো বাবা নই? এতে ইউয়ার বলে, ব্যাপারটা এমনটা নয়, আমার জন্যই আপনাকে ডেমনরা ধরে নিয়ে গেছিল, আর আমার জন্যই আপনি সুয়ানজিদেরকেও মিথ্যা কথা বলেছেন। এতে ব্রাদার লিও বলে, আরে পাগল মেয়ে, আমিও তো পাস্টে তোমার সাথে অনেক ভুল করেছি, তুমি তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো, এটাই আমার কাছে অনেক। এটা বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। অন্যদিকে লিটল সিক্সরা যখন স্কাই হলের একটি রুমে প্রবেশ করে, তখন সে সেখানে নকল লিংলংকে খেলতে দেখে। এটা দেখে লিটল সিক্সের মনে পড়ে যায় আসল লিংলংও তো এভাবেই খেলা করত। খেলার সময় নকল লিংলংয়ের ফুটবলটি লিটল সিক্সের কাছে চলে যায়। এতে লিংলং সেটি ফেরত চায়। লিটল সিক্স তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। এটা দেখে নকল লিংলং তাকে একটি চাবুক দিয়ে মারে আর বলে, তোমার সাহস হয় কি করে আমাকে এভাবে দেখা? নকল লিংলং তখন লিটল সিক্সের পাশে পড়ে থাকা সেই ছুরিটি হাতে নেয়। ছুরিটি হাতে নিতেই নকল লিংলংয়ের ফ্ল্যাশব্যাকে কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যেখানে লিটল সিক্স তাকে ছুরিটি দিয়ে বলেছিল যে এটি সে তার ফিউচার ওয়াইফকে গিফট করতে চায়। নকল লিংলংকে ছুরিটির দিকে এভাবে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে লিটল সিক্স জিজ্ঞাসা করে, তুমি কি এই ছুরিটি চেনো? এতে নকল লিংলং রেগে যায় আর লিটল সিক্সকে মারে আর বলে, তুমি আমার উপর কি জাদু করেছো যে আমি এসব দেখতে পাচ্ছি? তুমি গিয়ে এই ছুরিটি তোমার ফিউচার ওয়াইফকে দাও, আমাকে কেন দিচ্ছ? এটা বলেই লিংলং সেখানে থাকা ডিসেবলদের লিটল সিক্সকে ধরে মারতে বলে। এতে সবাই মিলে লিটল সিক্স আর রুইউকে মারতে শুরু করে দেয়।
অন্যদিকে আন্টি হুয়াং লিংলংয়ের স্পিরিটকে তার শরীরে ফিরিয়ে দেয়। এদিকে লিটল সিক্স নকল লিংলংয়ের ব্যাপারে কথা বলছিল, যে নকল লিংলং একদম আসল লিংলংয়ের মতনই ফুটবল খেলে, আর সে ওই ছুরিটির দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এতে রুইউ বলে, আমার মনে হয় সুয়ানজিরা যে স্পিরিটটি নিয়ে গেছে সেটা হয়তো লিংলংয়ের স্পিরিট নয়, বরং উতং একটি স্পেল ব্যবহার করে এই ফ্লাওয়ার ডেমনের মধ্যে লিংলংয়ের স্পিরিটকে ভরে দিয়েছে। লিটল সিক্স এটা শুনে উতংয়ের উপর রেগে যায় আর তার সাথে কথা বলতে যায়, কিন্তু রুইউ তাকে থামিয়ে বলে, এভাবে উতংয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং মাঝখান দিয়ে আমরাই ফেঁসে যাব। আমাদেরকে প্ল্যান করে উতংকে ফাঁসাতে হবে। এতে লিটল সিক্স রাজি হয়ে যায়। এদিকে হাউ চ্যানে সিফ্যাংয়ের উপর সন্দেহ হতে থাকে যে সিফ্যাং হয়তো একজন ডেমন, কারণ সিফ্যাংয়ের বডি থেকে ডেমন পয়জন বের হচ্ছিল। তাই সে তার মাস্টারের কাছে এ ব্যাপার থেকে হেল্প চায়। এতে তার মাস্টার তাকে একটি জিনিস দেয় আর বলে, এই ফরমেশনটির দ্বারা তুমি জানতে পারবে কোনো ডেমন হিউম্যান ফর্মে লুকিয়ে আছে কিনা। তার মাস্টার তখন সেখান থেকে চলে যায়। হাউচেন তখন জানার চেষ্টা করে সিফ্যাং কোনো ডেমন কিনা, কিন্তু সে কিছুই জানতে পারে না। পরিস্থিতি আমাদেরকে সুয়ানজি ও সিফ্যাংকে দেখানো হয়। সুয়ানজি শুধু জিজ্ঞাসা করছিল, তুমি ঠিক আছো তো? এতে সিফ্যাং বলে, না, আমার মাথা ঘুরাচ্ছে, আমাকে ধরো। এতে সুয়ানজি তখন সিফ্যাংকে জড়িয়ে ধরে। সিফ্যাং বলে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। এতে সুয়ানজি সিফ্যাংকে আরেকটু ভালোভাবে ধরে, কিন্তু সিফ্যাং বলে, তুমি আমাকে আরেকটু টাইটলি ধরো। এতে সুয়ানজি তাকে আরেকটু টাইটলি ধরে। সিফ্যাং বলে, হ্যাঁ, এবার ঠিক আছে। সিফ্যাং তখন সুয়ানজির মাথায় একটি কিস করে দেয়। এতে সুয়ানজি বুঝতে পারে সিফ্যাং এতক্ষণ নাটক করছে। সিফ্যাং বলে, আমি তো তোমার সাথে শুধু একটু মজা করছিলাম, আমি একদম ঠিক আছি। সুয়ানজি তারপর সিফ্যাংকে একটি জায়গায় নিয়ে যায় আর বলে, এই গাছে যদি তুমি কোনো বেল বাঁধো তাহলে তোমার যে কোনো ইচ্ছা পূরণ হবে, আর যদি তোমার কোনো সিক্রেট থাকে তাহলে তুমি এই বেলে সেটা লিখে ঝুলিয়ে দিতে পারো। সুয়ানজি তখন বলে, কিন্তু আমার কোনো সিক্রেট নেই। এতে সিফ্যাং বলে, আমার একটি সিক্রেট আছে। সিফ্যাং তখন সুয়ানজিকে একটি পাজলস দেয় আর বলে, তুমি যখন এটি সলভ করতে পারবে তখনই জানতে পারবে আমার কি সিক্রেট আছে, এটার মধ্যে সেই সিক্রেটটি লুকিয়ে আছে। অন্যদিকে লিটল সিক্স তার হাতে সেই জাদুর আয়নাটি নিয়ে দেখছিল, তখনই সেখানে নকল লিংলং চলে আসে। লিটল সিক্স তার পিছনে সেই আয়নাটি লুকিয়ে নেয়, কিন্তু লিংলং সেটি বের করতে বলে। লিটল সিক্স সেটা দিতে না চাইলে লিংলং জোর করে বের করে নেয়, আর সেটি ধরতেই লিংলংয়ের ফ্ল্যাশব্যাকে কিছু স্মৃতি মনে পড়তে থাকে। নকল লিংলং তখন রেগে গিয়ে লিটল সিক্সকে থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। পরে আমাদেরকে লিটল সিক্স ও রুইউকে দেখানো হয়, যারা একে অপরের সাথে কথা বলছিল। তখনই সেখানে নকল লিংলং আসে আর লিটল সিক্সকে ওষুধ দেয়, কিন্তু লিটল সিক্স তখন তার সেকেন্ড সিনিয়রকে দেখতে পায়, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাই সে ওষুধটি তাকে দিয়ে দেয়। এরপর যখন নকল লিংলং নিজের রুমে যায় তখন সেখানে উতং আসে। উতংকে দেখে মনে হচ্ছিল যে সে জানে নকল লিংলং লিটল সিক্সের সাথে দেখা করতে গিয়েছিল। উতং তখন নকল লিংলংকে কিছু খাবার দেয় যাতে সে পয়জন মিশিয়ে দিয়েছিল, আর বলে এটি সেকেন্ড সিনিয়রকে দিয়ে আসতে। এরপর আমাদেরকে সুয়ানজি ও সিফ্যাংকে দেখানো হয়, যারা দেখতে পায় একটি জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখনই কিছু গ্রামবাসীরা পালাতে থাকে, এটা বলে যে সেখানে আগুন ধরেছে। এতে সুয়ানজি ও সিফ্যাং যায় সেটি নেভাতে। তারা সেটি নেভালেই সেখানে লর্ড ফ্লাইং স্নেক চলে আসে আর বলে, তোমাদের সাহস কি করে হয় হ্যাভেনের ম্যাটারে তোমরা নাক গলাও। লর্ড ফ্লাইং স্নেক সিফ্যাংকে বলে, তুমি যাকে আগুন ভেবে নিভিয়েছ সেটা আসলে আমি ছিলাম, তুমি আমাকে পুরোপুরিভাবে ভিজিয়ে দিয়েছ, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা বলে লর্ড ফ্লাইং স্নেক সিফ্যাংয়ের উপর হামলা করে দেয়। সিফ্যাং তখন দূরে গিয়ে ছিটকে পড়ে। সিফ্যাংয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সুয়ানজি ভাবে সিফ্যাং হয়তো মারা গেছে, তাই সুয়ানজির অনেক রাগ হয়ে যায় আর সে লর্ড ফ্লাইং স্নেকের সাথে যুদ্ধ করার জন্য তার দ্বিগুণ তলোয়ার বের করে। লর্ড ফ্লাইং স্নেক বুঝে যায় যে সুয়ানজি হলো গড অফ ওয়ার।
সিফ্যাং এসে সুয়ানজিকে থামিয়ে দেয় আর লর্ড ফ্লাইং স্নেককে বন্দি করে ফেলে। সিফ্যাং তখন সুয়ানজিকে বলে, তুমি না বলেছিলে তোমারও একটি স্পিড বিস্ট চাই? যদি কোনো হ্যাভেনের অফিসার তোমার স্পিড বিস্ট হয় তাহলে ব্যাপারটি ভালো হবে না? এটা বলেই সিফ্যাং তখন লর্ড ফ্লাইং স্নেকের রক্ত আর সুয়ানজির রক্ত একসাথে মিশিয়ে লর্ড ফ্লাইং স্নেককে সুয়ানজির স্পিড বিস্ট বানিয়ে দেয়। অর্থাৎ সুয়ানজি হলো এখন লর্ড ফ্লাইং স্নেকের মাস্টার। সুয়ানজি যা বলবে লর্ড ফ্লাইং স্নেককে তাই শুনতে হবে। এটা তো লর্ড ফ্লাইং স্নেক কিছুতেই মানতে পারে না। লর্ড ফ্লাইং স্নেক বলে, যার সাথে কিনা আমি সব সময় লড়াই করতে চেয়েছি আজ নাকি আমি তার দাস হয়ে থাকবো, এটা কিছুতেই সম্ভব নয়। এটা শুনে সিফ্যাং তখন সুয়ানজির হাতে থাকা সেই জিনিসটিকে চাপ দিতে বলে। সুয়ানজি তখন সেটি চাপ দেয়। এতে লর্ড ফ্লাইং স্নেকের অবস্থা কিছুটা এরকম হয়ে যায়। লর্ড ফ্লাইং স্নেকের এটা বিশ্বাস হচ্ছিল না, তাই সে সুয়ানজিকে বলে, তুমি এটি আবার চাপ দাও। সুয়ানজি তখন এটা আবার চাপ দিলে লর্ড ফ্লাইং স্নেকের অবস্থা আবার সেরকম হয়ে যায়। সিফ্যাং তখন সুয়ানজিকে বলে, তুমি এবার তার নাম ধরে ডাকো। এতে সুয়ানজি তার নাম ধরে ডাকলে লর্ড ফ্লাইং স্নেক আপনা আপনি সুয়ানজির কাছে আসতে থাকে। সুয়ানজি লর্ড ফ্লাইং স্নেকের কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বলে, এখন থেকে তুমি আমার স্পিড বিস্ট, ঠিক আছে তো? তুমি এখন আমার পরিবার। এতে লর্ড ফ্লাইং স্নেক নিজের রাগ সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এরপর সিনে আমরা তাদের তিনজনকে বাজারে দেখতে পাই। লর্ড ফ্লাইং স্নেকের আসার তো কোনো শখ ছিল না, কিন্তু সেই বা কী করবে, সে তো বাধ্য ছিল। সিফ্যাং তখন ইউরানকে বের করে লর্ড ফ্লাইং স্নেককে দেখায় আর বলে, এটা হলো আমার স্পিড বিস্ট, তুমি তার সাথে বন্ধুত্ব করে নাও, সে তোমাকে সঠিক ম্যানার্স শেখাবে। এটা বলে সিফ্যাং সুয়ানজিকে বলে, চলো এখন আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটাই। লর্ড ফ্লাইং স্নেক তখন নাকে কান্না করতে থাকে আর বলে, এই সাপটিকে না আমাকে ম্যানার্স শেখাবে, এটা আমাকে সহ্য করতে হবে। এদিকে সুয়ানজি আয়নায় নিজের ভুরু দেখছিল আর বলছিল, আমাকে কিরকম আগলি দেখাচ্ছে, এগুলো মোটেই সোজাভাবে আঁকা হয়নি। এতে সিফ্যাং তখন সুয়ানজির ভুরু সুন্দরভাবে এঁকে দেয়। তখনই সুয়ানজি ও সিফ্যাং বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এতে তারা বাইরে গিয়ে দেখতে পায় লর্ড ফ্লাইং স্নেক সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সে সব কিছু ভাঙচুর করছে। লর্ড ফ্লাইং স্নেক বলে, তুমি আমাকে এখানে রাখবে তো? ঠিক আছে, আমি একদিনও তোমাকে শান্তিতে থাকতে দেব না। লর্ড ফ্লাইং স্নেক আবার কিছু করার আগে সুয়ানজি তাকে থামিয়ে দেয়। এতে লর্ড ফ্লাইং স্নেক রেগে যায় আর সুয়ানজিকে মারতে যায়, কিন্তু তার হাত সেখানেই আটকে যায়। সে সুয়ানজিকে মারতে পারে না, কারণ সুয়ানজি হলো তার মাস্টার। যাই হোক, সুয়ানজি সেই জিনিসটি আবারও চাপ দেয় যাতে লর্ড ফ্লাইং স্নেক তার পায়ের কাছে গিয়ে পড়ে। এরপর তারা তিনজন অর্থাৎ ইউরান, সুয়ানজি ও সিফ্যাং একসাথে বসে লাঞ্চ করছিল, কিন্তু লর্ড ফ্লাইং স্নেক একা একা বসে রাগে ফুঁসছিল। এটা দেখে সুয়ানজি লর্ড ফ্লাইং স্নেকের কাছে যায় আর তাকে মেডিসিন দেয়। সুয়ানজি তখন লর্ড ফ্লাইং স্নেকের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু লর্ড ফ্লাইং স্নেক তার সাথে বন্ধুত্ব করা দূরে থাক, সে তো তার সাথে যুদ্ধ করতে চায়। সেই জন্য সে সুয়ানজির কথা শোনে না আর আগের মতনই ব্যবহার করতে থাকে। এরপর সুয়ানজি মারম্যান ফ্যাংরো ও ব্রাদার লিউর সাথে লর্ড ফ্লাইং স্নেকের পরিচয় করিয়ে দেয়। মারম্যান ফ্যাংরো তখন লর্ড ফ্লাইং স্নেককে সম্মান জানায়। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, ফাইনালি কেউ তো আমাকে চিনতে পারলো, তোমার মাথায় একমাত্র বুদ্ধি আছে। তখন সে ব্রাদার লিওর দিকে তাকাতেই ব্রাদার লিও নিজের কপাল ঢেকে ফেলে। লর্ড ফ্লাইং স্নেক তখন বলে, আরে তুমি তো সেই যে হ্যাভেনের থেকে সেলেস্টিয়ালায় চুরি করেছিলে। এটা শুনে ব্রাদার লিও তখন নাকে কান্না করতে থাকে। লর্ড ফ্লাইং স্নেক তখন বলে, তুমি এই মেয়েটিকে বলো আমাকে যেতে দিতে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু মুহূর্তের মধ্যে ব্রাদার লিওর নাকে কান্না বদলে গিয়ে কঠোর রূপ ধারণ করে আর সে বলে, আমাকে কি তুমি বোকা পেয়েছো? তুমি হলে সুয়ানজির স্পিড বিস্ট, তুমি আমার নামে কি রিপোর্ট করবে? যেটা শুনে সুয়ানজি সহ বাকি সবাই মুচকি মুচকি হাসতে থাকে। ব্রাদার লিও সুয়ানজিকে বলে, লিটল সঞ্জি তুমি একদম ঠিক করেছো, অন্তত তোমার ব্রাদার লিওর জন্য তুমি এই বোকা ফ্লাইং স্নেকটিকে যেতে দিও না, না হলে সে হ্যাভেনে গিয়ে আমার নামে রিপোর্ট করবে। এটা বলে তারা দুইজনে হাইফাই করে।
লর্ড ফ্ল্যাং স্নেক তখন বলে, আমি তোমাদের সবাইকে দেখে নেব, তোমরা জানো না তোমরা কার সাথে পাঙ্গা নিয়েছো। পরের সিনে লর্ড ফ্ল্যাং স্নেককে দেখানো হয় যে সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সে তার মাস্টারের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, তাই সে এখান থেকে যেতে পারছিল না। তখন লর্ড ফ্লাইং স্নেকের কাছে ইউরান আসে, ও তাকে একটি পয়জন দেয়। ইউরান বলে, এই পয়জনটি আমি ব্রাদার লিউর ব্যাগ থেকে চুরি করেছি, তুমি এই পয়জনটি সুয়ানজিকে দিলে এখান থেকে যেতে পারবে। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, সুয়ানজি হলো গড অফ ওয়ার, যদি সেই পয়জনের জন্য মারা যায় তাহলে সে যুদ্ধ করবে কার সাথে। এতে ইউরান বলে, তুমি না সত্যি একটি পাগল, আমি কি তোমাকে সুয়ানজিকে মারতে বলেছি নাকি? তুমি শুধু এটা দিয়ে তাকে অজ্ঞান করে দেবে, আর তার বাহু কেটে রক্ত বের করে সেই রক্ত দিয়ে তুমি তার আমার কানেকশন বন্ধ করে দেবে। এটা বলে ইউরান লর্ড ফ্লাইং স্নেককে সেই পয়জনটি দিয়ে দেয়। এরপর লর্ড ফ্লাইং স্নেক সুয়ানজির কাছে গিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, আর সুয়ানজিকে ওয়াইন খেতে দেয়। এতে সুয়ানজি সেটি খেয়ে না, কিন্তু লর্ড ফ্লাইং স্নেক নিজের ওয়াইন ফেলে দেয়। লর্ড ফ্লাইং স্নেক তারপর সুয়ানজিকে পুরো বোতলটিই দিয়ে দেয়। লর্ড ফ্লাইং স্নেক মনে মনে ভাবে এখনও তার উপর কোনো প্রভাব কেন পড়ছে না, কিন্তু তখন আমরা দেখি লর্ড ফ্লাইং স্নেকের মুখ ফুলে আলু হয়ে গেছে। সুয়ানজি এটা দেখে বলে, তোমার ফেসের কি হয়েছে? এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, কেন আমি হ্যান্ডসাম? পরে যখন লর্ড ফ্লাইং স্নেক আয়নায় নিজের মুখ দেখতে পায় তখন সে আমার হ্যান্ডসাম ফেস কোথায় গেল এটা বলতে বলতে সেখান থেকে চলে যায়। লর্ড ফ্লাইং স্নেক সোজা ব্রাদার লিউর কাছে যায় আর তার সেই পয়জনের অ্যান্টিডোট চায়, কিন্তু ব্রাদার লিউ বলে, তোমার সাহস হয় কী করে আমার ব্যাগ থেকে পয়জন চুরি করার? আমি তোমাকে অ্যান্টিডোট দেব না। এটা নিয়ে তাদের মধ্যে মারামারি হতে থাকে। এরপর সুয়ানজি নিজের আঙুল কেটে রক্ত বের করে সেটি লর্ড ফ্লাইং স্নেককে দেয়, কারণ সুয়ানজি হলো লর্ড ফ্লাইং স্নেকের মাস্টার, আর যে কোনো স্পিড বিস্টের কোনো অসুখ তার মাস্টারের রক্ত দ্বারাই সারানো সম্ভব। পরে সিফ্যাং সুয়ানজির হাতে ব্যান্ডেজ করে দিতে থাকে। তখন সিফ্যাং বলে, যখন থেকে এই লর্ড ফ্লাইং স্নেক এসেছে তখন থেকে তুমি সব অ্যাটেনশন শুধু তার দিকেই দিচ্ছ, আমার দিকে তো তুমি কোনো খেয়ালই দিচ্ছ না। এতে সুয়ানজি বলি, তুমি একটি স্পিড বিস্টের ওপর জেলাস কেন হচ্ছ? সুয়ানজি তখন সিফ্যাংয়ের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে। এতে সিফ্যাং বলে, আমার এরকম সান্ত্বনার প্রয়োজন নেই, আমার এরকম সান্ত্বনার দরকার। পরের দিন লর্ড ফ্লাইং স্নেক ঠিক হয়ে যায় আর সে চলে যাওয়ার জন্য বের হয়, কিন্তু যাওয়ার সময় তার নাকে অনেক সুস্বাদু খাবারের গন্ধ আসে। এদেশে সেই গন্ধ অনুসরণ করে সেই খাবারের জায়গায় যায় আর গিয়ে দেখে সেখানে অনেকগুলো খাবার রাখা। তখনই সেখানে সুয়ানজি ও সিফ্যাং চলে আসে। সুয়ানজি লর্ড ফ্লাইং স্নেককে বলে, তুমি না চলে যেতে যাচ্ছিলে, তাহলে এখনো যাচ্ছ না কেন? তাড়াতাড়ি যাও। সুয়ানজি বসে ও সিফ্যাং তাকে খাওয়াতে থাকে। এটা দেখে লর্ড ফ্লাইং স্নেকের অনেক লোভ লাগতে থাকে। সে তার লোভ আর সামলে না রাখতে পেরে সেখানে বসে পড়ে আর সুয়ানজির হাত থেকে খাবার কেড়ে নেয়। সুয়ানজি তখন বলে, কি তুমি হ্যাভেনে ফেরত যাবে না নাকি? যাও, শিগগিরই যাও। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, আমার একটি অভ্যাস আছে, অন্যরা যা বলে আমি সেটা কখনোই করি না। এখন তুমি আমাকে হ্যাভেনে ফেরত যেতে বলছো, তাই আমি হ্যাভেনে ফেরত যাব না, আমি কিছুদিন এখানেই থাকবো বলে ঠিক করেছি। লর্ড ফ্লাইং স্নেক তখন বলে, যাই হোক, তুমি তো স্বর্গে থাকতে কিংবাইলিংকে পছন্দ করতে, তুমি কি এখন তাকে ভুলে গেছো নাকি? এতে সুয়ানজি বলে, আমি কোনো কিংবাইলিংকে চিনি না, আমি শুধু সিফ্যাংকে ভালোবাসি। এটা বলে সে সিফ্যাংয়ের কাঁধে মাথা রাখে আর হাসে।